ভার্সিটির প্রথম দিনই কোনো ছেলের হাতে এভাবে চড় খেয়ে নিজের মান সম্মানটাকে খোয়াতে হবে, এটা তো আমি কখনোই চিন্তা করিনি। আমি হচ্ছি কিম তেয়ং। পরিবারের ছোট মেয়ে হওয়ায় চড় থাপ্পড় নামক বস্তুগুলো আমার কপালে খুবই কম জুটেছে। যেখানে বন্ধ করে একটা থাপ্পড়ে আমার মুখ চোখ লাল হয়ে ওঠে, সেখানে ভার্সিটির মেন গেটে কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়েছি। থাপ্পড় খেয়ে আবার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। ভাবতেই আমার কেমন জানি কান্না পাচ্ছে। শুধু কান্না নয়, ভীষণ রকম কান্না, সেই সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। অসভ্য, বেয়াদব, অভদ্র ছেলে একটা। এসব ছেলের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলাম, এই এই আপনি আমাকে মারলেন কেন? হাউ ডেয়ার ইউ! আপনি আমায় মারলেন কেন সেটা আগে বলুন, বেয়াদব ছেলে একটা, স্টুপিড! কথাগুলো বলার পর আমি পুরো হতভম্ব হয়ে গেলাম ছেলেটার এক্সপ্রেশন দেখে। ছেলেটা ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ছেলেটা খুব মোডে আছে। দরকার পড়লে আরেকটা চড়ও বিনা দ্বিধায় বসিয়ে দিতে পারে আমার গালে। কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমাকে চড় মেরে চলে যাবে তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ইম্পসিবল। কিন্তু কি বলবো সেটাও বুঝতে পারছি না। পেটে কথার পসরা সাজানো থাকলেও গলার কাছে এসে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে কথাগুলো। ব্যাপারটা খুবই বিরক্তকর। আমিও তাতে চরম বিরক্ত। আমার বান্ধবী জিমিনের সাথে গল্প করতে করতে ভার্সিটির গেইটে পা রেখেছিলাম কিছুক্ষণ আগে। কিন্তু ভাগ্য নামক জিনিসটা যে এভাবে বেইমানি করবে তা বুঝতে পারিনি। তাই তো ভাগ্যের চক্রান্তে নিজের প্লাজোর সাথেই পা লেগে উল্টে পড়ে গেলাম। শুধু উল্টে পড়লে তো মান সম্মান কিছু হলেও বাঁচত, কিন্তু এভাবে পড়লাম, তা আবার ওই খাটাসটার উপরে। আর ওই খাটাস বেটা আমাকে সামলাতে না পেরে আমাকে নিয়ে একদম নিচে পড়ে যায়। আর বিনা টিকেটে সবাইকে বাংলা রোমান্স দেখিয়ে দিলাম আমরা। আর কিছুক্ষণ পর আমি পড়া থেকে উঠে দাঁড়িয়ে গেলাম আর ছেলেটার গায়ে একদম আস্তে করে একটা লাগিয়ে দিলাম। ছেলেটাকে থাপ্পড় মারার পর ছেলেটা গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকাতেই আমার হার্টবিট মুহূর্তেই হাজার গতিতে ছুটতে লাগলো। চোখগুলো যেন আটকে গেছে ছেলেটার চোখে মুখে। ছেলেটাকে সত্যি এতটা সুন্দর নাকি আমার কাছে এতটা সুন্দর লাগছে ঠিক বুঝতে পারছি না। তবে এটা ঠিক বুঝতে পারছি, 18 বছরের রেকর্ড ভেঙে আজ আমি কারো উপর ক্রাশ খেলাম। কিন্তু এই ক্রাশ কি আর বেশিক্ষণ টিকলো? ওনার হাতের ডবল কাঁপানো থাপ্পড় খেয়ে আমার ভিতরে যে ক্রাশ টাশের ভূত ছিল সবকিছুই নিমিষে হাওয়া হয়ে গেল। দেখা তো মনে হয় ফার্স্ট ইয়ার। আগে তো কখনো দেখি নাই ভার্সিটির চত্বরে। হাজার সাহস দেখালেও ওনাকে এগিয়ে আসতে দেখে আমি পিছিয়ে গেলাম কয়েক পা। গেইটের গায়ে লেগে দাঁড়াতেই এক হাতে পথ আটকে আমার উপর ঝুঁকে পড়লেন উনি। এতক্ষণে বুঝতে পারছি মারাত্মক রকমের ভুল করে ফেলেছি আমি। এরা নিশ্চয়ই ভার্সিটির সিনিয়র ভাই। ভার্সিটির র্যাগিং এর কথা আগেই শুনেছি। আর এত কাহিনীর পর আমার উপর কত ডিগ্রি অত্যাচার করা হবে তা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছি। উনি আমার দিকে আরো অনেকটা ঝুঁকে এসে বলতে লাগলেন, ফার্স্ট ইয়ার, তারপরও এত তেজ? আরো কিছু বলতে যাবেন আর তখনই উনার এক ফ্রেন্ড উনাকে বলতে লাগলো, জাংকুক, তোকে প্রিন্সিপাল স্যার ডাকছে, যা গিয়ে শুনে আয়। এগুলাকে পরে দেখে নিস। মানে কি সুগা? আমাকে আবার স্যার ডাকতে যাবে কেন? আরে নবীন বরণ নিয়ে হয়তোবা তোকে কিছু বলবে, তুই চল, গেলেই তো দেখতে পারবি। আরে ও হ্যাঁ, আমাকে তো রাজ্জাক স্যার বলেছিল এই বিষয় নিয়ে কিছু একটা বলতে। আচ্ছা ঠিক আছে, চল। কথাটা বলে আমার দিকে তাকিয়ে বাম হাতে রাখা সানগ্লাসটা পরতে পরতে একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলে উঠলেন, তোমায় তো আমি পরে দেখে নিব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্যান্টিনের এক কোণে বসে পা ধুলাচ্ছি আর কফি খাচ্ছি। আশেপাশে যে আমায় নিয়ে ফিসফাস হচ্ছে তা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আর এদিকে আমার বান্ধবী জিমিন কলা গাছের মতো মুখটাকে ফুলিয়ে মুড অফ করে বসে আছে। এমন ভাব করতেছে যেন তার সদ্য বিবাহিতা জামাই বাসরের আগেই ভেঙে গেছে। ওই জিমিন, কি হয়েছে তোর? এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন রে? আচ্ছা, তো কি করব আমি শুনি? এটা কি করলি তুই তে? আমি তখন অবাক হয়ে বললাম, মানে কি? আমি আবার কি করলাম? আমি তো এখানে চুপচাপ বসে কফি খাচ্ছি। জিমিন তখন বলল,
হ্যাঁ, আমি তো সেটাই বলছি, কিছুই করিসনি। সকালে এমন একটা ঘটনা ঘটিয়ে এখন নিশ্চিন্তে কফি খাচ্ছিস। কেমনে পারিস তুই বলতো আমাকে? এখন কিন্তু তুই খুব বেশি বেশি করছিস। আমি কি এমন করেছি বলতো? একটা থাপ্পড়ই তো মারছি। শোন, ওই ছেলেকে গণধোলাই দিতে পারলে অনেকটা শান্তি পেতাম। ভেবে দেখ, কত বড় সাহস ছেলেটার, আমার দিকে আবার রুখে আসে আমাকে মারার জন্য। তাহলে ওকে থাপ্পড় মেরে কি আমি কোনো ভুল করেছি বল বান্ধবী? তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি তেও। তুই উনাকে গণধোলাই দেওয়ার কথা ভাবছিস? তার আগে নিজে গণধোলাই থেকে বাঁচার জন্য প্রার্থনা কর, তারপর না হয় উনাকে নিয়ে ভাবিস। মানে কি? মানে তো খুবই সিম্পল। উনি কে তুই জানিস? কেন রে, উনি কি প্রধানমন্ত্রীর পোলা নাকি এভাবে বলতেছিস? না সোনা, তার থেকেও কোনো অংশে কম নয় উনি। উনি হলেন পলিটিক্স লিডার, আর তার সাথে ক্লাস টপার। বুঝতেছ তুমি কার সাথে পাঙ্গা নিছো মামুনি? এবার তুমি বুঝবা ঠেলা কত প্রকার ও কি কি। ওনার ডিপার্টমেন্টে 35 বছর বয়সে উনিই একমাত্র যে কিনা সিজিপিএ 4 পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। 35 বছরের রেকর্ড ভেঙে চুরমার করে নতুন একটা ইতিহাস তিনি প্রথম এই ক্যাম্পাসে তৈরি করেছেন। তার উপরে পলিটিক্স এবং পড়াশোনা দুটো একসাথে কিভাবে কাভার করেন কে জানে। এখন মাস্টার্স করছেন। যে কোনো সময় এই ভার্সিটিতেই টিচার হিসেবে যোগদান দিতে পারেন। প্রফেসরদের ফেভারিট স্টুডেন্ট, ছেলেদের ফেভারিট বড় ভাই, আর মেয়েদের ক্রাশ তো বটে। বন্ধুদের কথা না হয় বাদই দিলাম। সো এবার বল, গণদোলাই কে খাবে, তুই নাকি জাংকুক ভাই? আরে রে জিমিন, এটা আমি কি করলাম? এখন আমার কি হবে বলতো বান্ধবী? এখন তো আমি শেষ। আমাকে বাঁচাবে কে? প্লিজ বল না রে। আমার তো টেনশনে মাথা মুথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। জিমিনের কথা শুনে টেনশন বাবাজি তো আমার ঘাড়ে চড়ে বসলো। সত্যি তো, ভার্সিটির পপুলার ছেলেকে চড় মেরেছি। ব্যাপারটা নিঃসন্দেহে খুবই ভয়ানক এবং দুঃসাহসের একটা কাজ। কিন্তু আমি কি করে জানবো যে উনি এত পপুলার? একটা সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঘুরলেই তো পারে। যত সব একটা। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় একটা ঢুক গিলে নিয়ে বলে উঠলাম, আচ্ছা জিমিন, তুই কি করে জানলি এত কাহিনী উনি যে এত পপুলার? আরে আজব, আমি কি জানছি নাকি প্রথমে? আমি তো আমার বড় আপুর কাছ থেকে শুনছি। আর বড় আপু তো এই ভার্সিটিতেই পড়ে। আর সব থেকে বড় কথা, জাংকুক ভাইয়া আমার বড় আপুরও ক্রাশ। জিমিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আমি কফি খাওয়ায় মনোযোগ দিলাম। আর ঠিক তখনই সাদা বিলাই, আমাদের শ্রদ্ধেয় বড় জাংকুক ভাইয়া আমার সামনে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। আর তার সাথে আরো 7-8 জন ছেলে মেয়ে ঘিরে বসলো আমাদের। এর মধ্যে 5 জন ছেলে আর 2 জন মেয়ে। এদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে এরা আমায় বাঁশ দিতে এসেছে। আমি শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চারপাশে তাকালাম। দৌড় মারার যদি কোনো স্কুপ পাই তাহলে আমি দৌড় দিব এদিক ওদিক না তাকিয়ে। আর এটা মনের কথা মনেই রয়ে গেল। এরকম কোনো সিচুয়েশনে ছিল না। আমি আর কোনো উপায় না পেয়ে জিমিনের দিকে তাকাই। আর জিমিনের দিকে তাকাতেই দেখি জিমিনের মুখ একদম ফ্যাকাশে হয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে বেচারি ব্যাপক ভয় পেয়েছে। আমিও কম পেয়েছি তা নয়, কিন্তু এদের কাছে নিজের ভয়টাকে কিছুতেই প্রকাশ করতে দিতে চাচ্ছি না। তাই অনেকটা সাহস নিয়ে অনেক উঁচু গলায় ওদেরকে বলতে লাগলাম, কি ব্যাপার, তোমরা এভাবে আমাকে ঘিরে রেখেছো কেন? প্রবলেম কি তোমাদের? কই ম্যাডাম, না তো, আমাদের তো কোনো প্রবলেম নাই। এমনি আপনারা নতুন আসলেন ভার্সিটিতে, তাই আপনাদেরকে একটু টেক কেয়ার করতে আসলাম। তাহলে আমাদের মতো মাসুম মেয়েদের এভাবে ঘিরে বসেছেন কেন বলেন তো ভাইয়া? আমার কথা শুনে ওরা সবাই দাঁত কেলিয়ে হাসতে লাগলো। ওদের রিয়েকশন দেখে আমার মনে হচ্ছে আমি কোনো জোকস বললাম। ওদের মধ্যে একটা ফর্সা করে ছেলে ছিল, আর ওই ছেলেটা বলতে লাগলো, দোস্ত, এরা নাকি মাসুম। তো এই মাসুম বান্ধবীদের নিয়ে কি করা যায় একটু বলতো? ফর্সা করে যে ছেলেটির কথা বললাম সেই ছেলেটি আর কেউ নয়, সেটা হচ্ছে জাংকুকের বন্ধু সুগা। আচ্ছা সুগা, তোর কি মনে হচ্ছে না আমাদের এই ব্যাপারটা সেলিব্রেট করা দরকার? আমরা যে কতটা লাকি
সেটা তো ভার্সিটির সবাইকে জানাতে হবে। দুইটা মাসুম দুধের ধোয়া তুলসী পাতা মেয়ে পেলাম, আমরা তো ধন্য রে। কি বলিস তুই? অফকোর্স, হোয়াই নট। চল দোস্ত, আমরা এটাকে সেলিব্রেট করি। আমাদের লাক দেখে আমার এত খুশি লাগছে যে খুশির চোটে আমার আইটেম সং লাগিয়ে নাচতে ইচ্ছে করছে। পাশের ছেলেগুলোও চেঁচিয়ে উঠল, তার মানে তারা সবাই সুগার কথার সাথে একমত। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, এরা আমার সাথে কি করতে চাইছে এবং কতটুকুই বা করতে চাইছে। আমি ঠিকঠাক মতো বুঝতে না পারলেও এটা ঠিক বুঝতে পারছি যে আমার সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, আর সেটা এক্ষুনি। জিমিন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় বে বে করে কেঁদে উঠবে। আমি চোখটা সরিয়ে সামনের দিকে তাকালাম। ভয় একটা ছোঁয়াচে রোগ। কারো হাসি পেতে দেখলে যেমন আমাদের হাসি পায়, ঠিক তেমনি কাউকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করতে দেখলে নিজের মধ্যেও একটা কাঁপাকাঁপি ভাব চলে আসে। তাই এই মুহূর্তে জিমিনের দিকে না তাকানোটাই আমি উত্তম বলে মনে করছি। ভাবনার সুতো কেটে পাশের টপস জিন্স পরা মেয়েটা কথা বলে ওঠায় চোখ ঘুরিয়ে বাম পাশে তাকালাম। মেয়েটা বেশ গোছালো। বাঙালি মেয়েদের দেখলেই এক অজানা কারণেই মনে হয়, না হয়তো শাড়িতেই মেয়েটাকে বেশি সুন্দর লাগবে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো, এই মেয়েটাকে দেখে আমার তেমন কোনো কিছুই মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে শাড়ি নয়, এই ড্রেসটাতেই তাকে অনেক মানিয়েছে। এই ড্রেসটা না পরলে যেন মেয়েটাকে মানাতোই না। এটাই তার জন্য সর্বোচ্চ পোশাক। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, এই জাংকুক, তুই তো আমাদের লিডার তাই না? তাই আমাদের প্রতি তোর তো কিছু রেসপন্সিবিলিটি আছে। এই দেখ সুগার মুখটা কিভাবে শুকিয়ে আছে। কিছুক্ষণ আগেই তো মাত্র ছেলেটা আবদার করলো আইটেম সং লাগিয়ে একটু নাচবে বলে। তাই তোর কি উচিত না সুগার এই ইচ্ছাটাকে পূরণ করা? কথাটা বলেই সবাই কেমন যেন অদ্ভুতভাবে হাসতে লাগলো। সবাইকে চুপ করার ইশারা দিয়ে জাংকুক ভাইয়া সানগ্লাসটা খুলে টেবিলে রেখে একটা ডেভিলের মতো হাসি দিয়ে বলে উঠল, অবভিয়াসলি বান্ধবী, তোরা চাইবি আর আমি তোদের ইচ্ছা পূরণ করব না? এটা কি কখনো হইছে বল? তাছাড়া আজ তো গ্র্যান্ড সেলিব্রেশনের দিন। এত ইনোসেন্ট দুইটা বাচ্চা পাইছি যারা নাকি গেট দিয়ে ঢুকেই সিনিয়রদের গায়ে হাত তোলে। ভাবা যায় সেলিব্রেশন তো হবেই দোস্ত, চিল। কথাগুলো আমার দিকে তাকিয়েই বলে জোরে চেঁচিয়ে একটা ছেলেকে ডাকলো। ওনার এই ডাকে কেন জানি আমার ভিতরের আত্মা পুরো শুকিয়ে গেল কিছুক্ষণের জন্য। পরক্ষণেই পাশে এসে দাঁড়ালো হ্যাংলা পাতলা একটা ছেলে। জি ভাই, যা বক্স নিয়ে আয় ফার্স্ট। ওকে ভাই, এখনই যাচ্ছি। ছেলেটা যত দ্রুত এসেছিল তার থেকেও দ্রুত পা চালালো, যেন এই কাজটা সম্পূর্ণ করতে না পারলে পৃথিবী যেন ধ্বংস হয়ে যেতে পারে, যা ছেলেটা কিছুতেই হতে দিতে পারে না। আমি চুপচাপ বসে আছি, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ইচ্ছে করছে ফ্লোরে বসে পা ছড়িয়ে কাঁদি। এই ভার্সিটিতে এসে জীবন যেন আমার নরকে পরিণত হয়েছে, তা বেশ ভালোভাবেই বুঝতে পারছি আমি। এত কিউট একটা ছেলে এত ডেঞ্জারাস হতে পারে কে জানতো? কিছুক্ষণের মধ্যেই হ্যাংলা ছেলেটা একটা বিশাল সাউন্ড বক্স এনে পাশের টেবিলের উপর রেখে দিল। জাংকুক ভাইয়া শরীরটা টানা দিয়ে চেয়ারে আরাম করে বসে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হেই লেডি, এদিকে আসো। আজকে আমি দেখব তোমার গায়ে কত তেজ আছে। ভার্সিটিতে ঢুকেই তুমি সিনিয়রদের গায়ে হাত দিয়ে ফেলছো, কত বড় সাহস তোমার! ওনার কথা শুনে আমার চোখ এবার টলমল করতে লাগলো। এতটা অপমানিত এই জীবনে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এই একদিনেই আমার অবস্থা যে এমন হবে তা জানলে কখনোই আমি এই ভার্সিটিতে ভর্তি হতাম না। ওনাদের হাসাহাসি শেষ হলে জাংকুক ভাইয়া আবারও আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই এতক্ষণ তো তুমি চ্যাটাং প্যাটাং করতেছিলে, আর এখন এভাবে ভয়েস ডাউন হয়ে গেল কেন? যাই হোক, এনিওয়ে ঝটপট টেবিলের উপর দাঁড়িয়ে পড়ো, ফাস্ট ফাস্ট।
আমি অবাক চোখে মাথা তুলে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, কেন? আমি দাঁড়াবো কেন? আর সাথে সাথে আবারও সবাই হাসতে লাগলো। ডান পাশে বসা লং স্কার্ট পরা মেয়েটা আমার জুটি করে রাখা চুলগুলো একটানে খুলে দিয়ে বলে উঠল, এই জাংকুক, এই মেয়ের তো দেখি অনেক কিউরিসিটি রে। আমাদের আবার উল্টা প্রশ্ন করে, কি করা যায় একে? আরে বান্ধবীরা, তোর একটু থাম, আমাকে বলতে দে। এই যে মিস তেয়ং, আপনি এবার শুনুন। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার উপরে সুন্দর মতো দাঁড়িয়ে যান আর আমার সানগ্লাসটা পরে নেন। আর আইটেম সঙ্গে একদম উড়াধারা একটা চমলক্ষ কোমর ধুলাইয়া নাচ দেন, কারণ আমার বন্ধু কেমন ফ্যাকাশে হয়ে বসে আছে। আরে সুগা, কাম অন মাই বয়, রিল্যাক্স, একটু পরে ভরপুর বিনোদন পাবি। সো এইবার মুড অফ করে থাকিস না বন্ধু, তোর বিনোদনের ব্যবস্থা করতেছি। এই মেয়ে, তোমাকে যে বলছি তোমার কানে দিয়ে যাচ্ছে না? তুমি টেবিলের উপর উঠো, আমি একটা আইটেম সং লাগিয়ে দিচ্ছি, সেই সাথে তুমি একদম কোমর ধুলাইয়া উড়ে দ্বারা চমলক্ষ ভাবে নাচতে থাকো। আমাদের আর তর সইছে না তোমার চমলক্ষ ডান্স দেখার জন্য। সো রেডি বেবি? উনার কথা শুনে মাথাটা কেমন যেন ঘুরে গেল আমার। বলে কি ছেলে, পুরো ভার্সিটির সামনে আমি টেবিলের উপর আইটেম সঙ্গে নাচবো? পাগল নাকি? দেখুন, আমি নাচতে পারি না। না পারলেও সমস্যা নেই, নাচতে নাচতে শিখে যাবে। তাছাড়া তুমি চাইলে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোও তোমায় সঙ্গ দিতে পারে। এই যে মিস্টার, দেখুন, আমি কিছুতেই নাচবো না। আর আপনার কথা শুনতে আমি মোটেও বাধ্য নই। ভার্সিটিতে র্যাগিং অ্যালাউড না। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ডিসি স্যারকে জানাতে বাধ্য হব। আমার কথায় আবারও সবাই ডেভিলের মতো হাসতে শুরু করলো। তার মধ্যে পাশে বসে আপুটি আমার চুলগুলো শক্ত করে চেপে ধরে মাথাটা একটু তুলে ধরলো। ব্যথায় আমি আবারও কুকিয়ে উঠলাম। আহ, ব্যথা লাগছে আপু, ছাড়ো। কিন্তু মেয়েটা আমাকে ছাড়তে একদমই নারাজ, বরং আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি? ডিসি স্যার, এই যে মামুনি শোনো, ভার্সিটিতে ঢুকেই তুমি সিনিয়রদের গায়ে হাত দিয়েছো, এটা হচ্ছে অনেক বড় ক্রাইম। আর এখন তুমি নীতিবাক্য শোনাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তোমার ডিসি স্যারকে ডেকে নিয়ে আসো, দেখি আমরাও কি করতে পারি। কথাটা বলেই টেবিলে থাকা পানি ভর্তি জগের পানিগুলো ছুঁড়ে মারলো আমার গায়ে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। জামাটা পুরো ভিজে একাকার, ঠান্ডায় শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চোখ থেকে ঝরে পড়লো দুফোঁটা জল। তার সাথে চেপে বসলো জেদ। জেদের বশে করেই ফেললাম আরেকটা মারাত্মক ভুল। হাতের কাছের গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারলাম জাংকুক ভাইয়ার মুখে। আমি এমন কিছু করব তা হয়তো চিন্তাও করতে পারিনি উনি। জিমিনকে দেখলাম মুখ চেপে ধরে আছে, ওর চশমার উপর দিয়েই বোঝা যাচ্ছে ও কাঁদছে। কয়েক মিনিটে পুরো ক্যান্টিন অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্বে নীরবতা চারপাশে। হঠাৎ করেই প্রচন্ড শব্দে চমকে উঠলাম আমি, শরীরটা ভয়ে কুঁচকে গেছে একদম। অবাক চোখে সামনের দিকে তাকাতেই দেখি আমার সামনের টেবিলটা আর নেই, ওটা ছিটকে পড়ে আছে আমাদের থেকে একটু দূরে। আর শুভ্র ভাইয়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, ভয়ে আমার প্রাণ পাখি রীতিমতো উড়াউড়ি করছে। আমার ভয়টাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়ে উনি এক হাত আমার চেয়ারের হাতলে রেখে অন্য হাতে গলা চেপে ধরলো আমার। উনার লাল লাল চোখগুলোর দিকে তাকানোর সাহস খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবেই। কি ভয়ানক দুটি চোখ! উনি গম্ভীর গলায় দাঁতের দাঁত চেপে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ! এত সাহস তোমার! এইটুকু বলেই আমার শরীরের দিকে তাকালেন তিনি। কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে, পরক্ষণেই আমায় ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালেন উনি। গায়ের জ্যাকেটটা খুলে আমার উপর ছুঁড়ে ফেলল। কাল ওর ক্লাস নেব, কথাটা বলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন তিনি। চারপাশে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর মেয়েরা ফিসফাস করে কি যেন বলতেছে। ব্যাপারটা বুঝতে না পেরেই নিজের দিকে তাকিয়ে লজ্জায় কুকড়ে উঠলাম আমি। পানিতে ভেজা সাদা জামা শরীরে প্রতিটা ভাঁজ যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি,
কি লজ্জার ব্যাপার! তাই তো ছেলেগুলো মুখের দিকে লালা ফেলে এভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবতেই শরীরটা ঘিনঘিন করে উঠল। লজ্জায় আর অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। আর ঠিক তখনই পাশ থেকে জিমিন ভাঙা ভাঙা গলায় বলে উঠল, জ্যাকেটটা শরীরে জড়িয়ে নে, যেসব বোঝা যাচ্ছে খুব বিশ্রী দেখাচ্ছে। এজন্যই হয়তো জাংকুক ভাইয়া জ্যাকেটটা দিয়ে গেছে তোকে। আমিও আর বেশি কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিলাম। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। এই অবস্থায় ভার্সিটি গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয় আমার কাছে। জ্যাকেটের চেইন লাগাতে লাগাতে আবারও বলে উঠল জিমিন, আবারও একই ভুল করতে গেলি কেন? পানি মারার ছিল তো আমার মুখেই মারতি। জাংকুক ভাইকে মারতে গেলি কেন? আবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমিও বুঝতে পারছি আবারও একটা ভয়ানক কিছু ঘটবে আমার সাথে। এর পরিণতি কি হতে পারে তা ভেবেই আমার গলা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেলাম আমি। মার সামনে পড়তে হয়নি ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মার সামনে পড়লেই হাজারো প্রশ্নে জর্জরিত হতে হতো আমাকে। গায়ের জ্যাকেটটা কার? আর এই অবস্থা কেন আমার? হ্যানত্যান আরো কত কি। তারপর সব শুনেই শুরু হতো উনার টেনশন নামক পীড়া, তার সাথে প্রেশার আপ ডাউন, এক্সট্রা ঝামেলা। মা নামক মানুষগুলো এমনই হয়, এদের টেনশন না করলে পেটের বাতার হজম হয় না। সিম্পল বিষয়গুলো নিয়ে উনারা খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে পড়েন। আর এটা তো একটা সিরিয়াস ইস্যু। রুমে ঢুকে কোনো রকম শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আজকের দিনটা আমার জীবনের সব থেকে বাজে দিনগুলোর তালিকায় অন্যতম। আর জাংকুক নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগার মাঝে বিরক্তিকর একটা পার্সোনালিটি, যাকে আমি ইহকালে দ্বিতীয়বার দু চোখ মেলে দেখতে চাই না, কখনোই না। তো হেই মাই ডিয়ার প্রিন্সেসরা, কেমন আছো তোমরা? এই ছিল তোমাদের জন্য আমার আজকের স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে একদমই ভুল করো না। আর যদি ভিডিওটি তোমার কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমার অপিনিয়ন জানিয়ে দিও। তো প্রিন্সেসরা, তোমরা কি পরবর্তীতে নতুন কোনো ভিডিও চাও নাকি এই ভিডিওর পরের পার্ট চাও তা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুল করো না। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর এই পর্যন্ত আমাদের বিনোদনের জগতে ডুবে থাকবে।